আমি নিখিলেশ। আমি একটি অবাক চরিত্র। আমি অবাক চরিত্র দুদিককার দুটি কারণে। একদিকে আমার স্বামিত্ব, অন্যদিকে আমার বন্ধুত্ব। সন্দীপ, যার সঙ্গে আপনাদের খানিকক্ষণের মধ্যেই পরিচয় হবে, সেই সন্দীপের সঙ্গে বন্ধুত্বের কারণে আমার স্বামিত্ব বিপন্ন। আর বিমলা, যে উপন্যাসের মধ্যমণি, যাকে রবি ঠাকুর তিল তিল করে গড়েছেন, সেই বিমলার স্বামিত্বের কারণে আমার বন্ধুত্ব বিপন্ন। আমি স্ত্রী বিমলাকে যুক্তিপূর্ণভাবে স্বার্থপর ভালোবাসায় সিক্ত করতে চাই, আর সন্দীপ সে ভালোবাসায় ভাগ বসাতে চায়। আমি তাই সন্দীপকে গোপন ঘৃণা দিয়ে অভিষিক্ত করতে চাই, কিন্তু আমি কোনো কাজই ঢাকঢোল পিটিয়ে করতে চাই না বা পারি না। বিমলাকে আমি নীরবেই ভালোবাসি, আবার সন্দীপকে নীরবেই অবাঞ্ছিত ভাবি। আমি সন্দীপ। আমার স্বভাব আমার একটা ঝড়ের মতো। এই ঝড়ের সামনে পড়লে কুঁড়ে ঘরের যে অবস্থা হয়, 10 তলা অট্টালিকার সেই অবস্থাই হয়। ঝড় আসে ভাঙচুর করার জন্য। ঘরে বাইরে উপন্যাসে আমার ভূমিকা ভাঙার, গড়ার নয়। বিমলা বিমলা আমার বন্ধুর স্ত্রী, ব্যাকরণিক অর্থে পরস্ত্রী। সন্দীপের স্বীকার করতে কোনো সংকোচ নেই, বিমলা যে পরস্ত্রী, শুধু পরস্ত্রী নয়, এক থাবায় লুণ্ঠন করার মতো পরস্ত্রী। সন্দীপের কাছে সম্ভবত বিমলার এটাই প্রধান আকর্ষণ। আমি নিখিলেশের সুবিজনসুলভ আচার আচরণের প্রশংসা করি না। আমি মনে করি নিখিলেশ প্রকৃত প্রস্তাবে অনেকটা কাপুরুষ। আমি বিমলা। ওরা দু বন্ধুতে মিলে আমাকে জব্দ করার ভালো ফোন দিয়ে এঁটেছেন। ওদের তো অনেক সুবিধে, ওরা দুজনে যে আমার দুপাশে, আমি যে মধ্যিখানে। আমার স্বামীর বন্ধু বলেছেন ওর কাছে আমার প্রধান আকর্ষণ আমি এক অসাধারণ রমণী, ওর ঘনিষ্ঠতম বন্ধুর স্ত্রী পরস্ত্রী। এটা আমার পক্ষে গৌরবের বিষয় বলে মনে হয় না। এ ধরনের গোপন মনোবৃত্তি বরং সন্দীপের অপরূপ চরিত্রের অনাবশ্যক শিথিলতার ইঙ্গিত দেয়। তাই বলে বলবো না সন্দীপ খারাপ মানুষ। সন্দীপের মতো ভালো বন্ধু চাহিদা মাত্রই পাওয়া যায় না। মুশকিল হয়েছে এই সন্দীপ শুধুমাত্র ভালো বন্ধু হয়েই থাকতে চায়নি, সে আমাকে আমার স্বামীর সামনে অন্য চোখে দেখেছে। সে বন্ধুত্বের পূর্ণ সুযোগ গ্রহণ করে কখনো আমাকে বিব্রত করেছে, কখনো মুগ্ধ করেছে। একদিকে অসাধারণ স্বামীর অসাধারণ ভালোবাসা, অন্যদিকে এক অপূর্ব পরপুরুষের দুর্নিবার আকর্ষণ। এ কি বিধাতার আশীর্বাদ না অভিশাপ? বিমলা, বিমলা, রূপ তো আমারও নেই। তুমি কারো কথায় দুঃখ পেও না। বড় রানী মেজ রানী, ওদের দুঃখের সীমা নেই। ওরা বড় দুঃখী বিমলা। ওদের দুঃখে তুমি যদি এতটুকু দুঃখী হতে পারো, আমি সুখী হব। তুমি রাগ করলে কেন বলো তো? তোমার বৌদিদের কথা রাগ করেছি বলে? কে বলে তুমি সুন্দর নও? তোমার রূপ বাইরে নয়, তোমার রূপ তোমার হৃদয়ে। তুমি রূপসী, তুমি অপরূপ। মায়া লাগছে দিদি, আমার সত্যি বড় মায়া লাগছে। পছন্দ নেই বলে কি ওকে অমন করে ঠকাতে হবে? ভালোই তো হলো রে মেজ, তোর অধিকারটা থেকেই যাবে। কেন যে সব বলো দিদি? মেজরে, আমার যে তোরই জন্যে বড় মায়া হয়। যাই বলো দিদি, ওকে ঠকানোতে আমি খুশি হতে পারিনি। আমার দিদি শাশুড়ি শাশুড়ি সকলেরই অসামান্য রূপের খ্যাতি ছিল। আমার দুই বিধবা জায়ের মতো এমন সুন্দরী খুব কম দেখা যায়। পরে পরে যখন তাদের দুজনেরই কপাল ভাঙল, তখন আমার দিদি শাশুড়ি পণ করে বসলেন তার একমাত্র অবশিষ্ট নাতির জন্য তিনি আর রূপসীর খোঁজ করবেন না। আমি কেবল সুলক্ষণের জোরে ঘরে প্রবেশ করতে পারিনি। বিমল, বিমল, তোমাকে গান শিখতে হবে। না না ধ্যাত, আমি কিছুতেই শিখবো না। কেন? কেন আবার? আমি পারবো না তো। এমন গলাটাকে শুধু কথা বলার কাজেই লাগাবে? শুধু কথায় মন ভরছে না বুঝি? দেখো, আমি চাই তুমি শুধু ঘরে থাকবে না, তুমি বেরিয়ে আসবে ঘরের সীমানার বাইরে। বাইরে আমার দরকারটা কি? তোমার দরকার না থাকলেও
তোমাকে বাইরের দরকার থাকতে পারে। একদিন যদি তার আমাকে ছাড়া চলে গিয়ে থাকে তবে আজও চলবে। বিমল, আমি চাই বাইরেও তুমি আমাকে পাও। ওইখানে আমাদের দেনা পাওনা বাকি আছে। ঠিক আছে, এখানে যদি সেটা সম্ভব নাও হয়, হ্যাঁ, তাহলে আমার সঙ্গে তুমিও কলকাতা যাবে। বড় রানী মেজ রানীর হাতে এখানকার সবকিছু ছেড়ে দিয়ে যাব। আমরাও নিশ্চিন্ত হব, ওরাও খুশি হবে। ওরা যে খুশি হবেন তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি যাব না। কেন? ঘর আমার এখানে, ঘরের বাইরে যদি নিতে হয় তবে আমি এখানেই বেরোবো। কলকাতা তো শুধু বাইরে, সেখানে ঘর কোথায়? এখানে ঘরও আছে, বাহিরও আছে। বড় আনন্দ দিলে বিমল। আসবো? তোমার হাতে ওটা কি মেজ রানী? কলকাতা যাচ্ছ, ওখানে তো পিঠে পাবে না, সঙ্গে দেবো। কি রে ছোটু, আমি পিঠে দিচ্ছি বলে বুঝি রাগ হলো? না না, আছি। রাগ হলেও উপায় নেই ছোটু, এটা আমি ওর জন্য চিরকাল করেছি। আমি যখন বউ হয়ে আসি তখন আমার বয়স 9, ওর 6। কতদিন গাছে উঠে আমরা পেরেছে, আর আমি নিচে বসে নুন লঙ্কা মাখিয়ে রেখেছি, তারপর একসাথে খেয়েছি। সর্বনাশ, তুমি এমন করে আজও মনে রেখেছো? তোমাদের মনে রাখার মতো কত কি আছে, আমাদের কি বা আছে? ও মা, অমন করে তাকাচ্ছিস কেন? হিংসে বুঝি বুক পুড়ে গেল? না না, সে কি ঠাকুরপো, এখন অমনি দাঁড়িয়ে রইলে যে? মজা লুটছ না? সে কি, আমি কি চলে যাবো নাকি? তা দিন রাত বইয়ের আঁচল ধরে থাকবে নাকি? জমিদারির নৌকো বুঝি বইয়ের আঁচলে পাল তুলে চালাবে? কি না না কাণ্ড! না না, সে কি, এই তো আমি চলে যাচ্ছি। তুইও তো আশ্চর্য ছোটু, ওকে অমন করে বাঁধছিস কেন? এমন সময় ওকে ভেতরে ডেকেছিস কেন? আমি ওকে মোটেই ডাকিনি দিদি। ওকে বাঁধবার দরকার নেই। জীবনে যে মানুষ জলসা ঘরের ঝাড়ি দেখলো না, তাকে নিয়ে আবার ভয়। তুই না এলো ও ঘরের ছেলে হয়ে ঘরেই থাকতো। ইচ্ছা, ওকে একটা কথা বলার ছিল, কাছে পেয়েও বলা হলো না। তুই না হয় বলিস, বলবি একটু? বলো। আমার এ মাসের পাওনা টাকাটা ও এখনো দেয়নি, আগে কখনো ভুলিনি, এই প্রথম দেখলাম ভুলে বসে আছে। তোর জন্যই বুঝি এই অবস্থা। তা জাদুরাদু জানিস নাকি? কথা বলছিস না যে? যত কথা বুঝি ওই ঠাকুরপোর সাথে। বলবি তো, ঘরের মানুষকে ঘরে পাস, তুই বড় লক্ষ্মী রে। আমাদেরগুলো তো ঘরে পাই দিত না। তোর সঙ্গে কথা বলে সুখ নেই। এই যে ছোট, তোমার ভেড়া কান্তটি কোথায়? ছিল ঘরে, তাড়িয়ে দিলাম। থাকবে না, হাজার হোক অমন বউ ঘরে। যা বলার শিগগির বলো বাপু। কথা আর কি, এখন তো সবই তোমার হাতে। আমার তো টাকা পয়সার দরকার নেই, আমি তো রাধা বল্লভকে নিয়েই আছি। উকিল দাদা তো বলেন মামলা করে নিজের ভাগ আদায় করে নিতে। ওসব কার জন্যে করব? যাগে, টাকাটার কথা বলো। আয় মেজো, আমাদের দরবার তো শেষ। বিমলাকে আমি কলকাতা নিয়ে গেলাম না। জোর করে চেপে ধরলে ও হয়তো আমার সঙ্গে কলকাতা যেত। কেন আমি জোর করলাম না? বিমলা জানে আমার জোর আছে বলেই আমি জোর করিনি। ওকে আমি বরাবর বলে এসেছি, স্ত্রী বলেই কেবলই যে তুমি আমাকে মেনে চলবে, তোমার উপর আমারে দৌরাত্ম আমার নিজেরই সইবে না। আমি কলকাতা চলে গেলাম। বিমলা এদিকে লক্ষ্মী মেয়ের মতন আমার সব নির্দেশ মেনে চলতে থাকলো। ও নিয়মিত ইংরেজি বই পুস্তক পড়ল, আমার পছন্দ মতো সাজগোজ রপ্ত করল। ও একটিবারের জন্য ভুলল না যে ওকে আমি যাবার সময় বলে গিয়েছিলাম, আমি যেদিন ফিরব সেদিন দেখতে চাই তুমি বাইরে, আমাকে তুমি নিয়ে আসবে ঘরে। কলকাতা থেকে ফিরে এসে দেখলাম আমার জমিদারিতে ততদিনে সন্দীপের আগমন ঘটে গেছে। একটা কথা শুরুতেই বলে রাখি, সন্দীপের প্রকৃতির মধ্যে লালসার স্থূলতা আছে। ওর প্রকৃতি স্থূল, অথচ বুদ্ধি তীক্ষ্ণ বলেই ও আপনার প্রবৃত্তিকে বড় নাম দিয়ে সাজিয়ে তোলে। টাকার সম্পর্কে সন্দীপের একটা দুর্বলতা আছে, এটা পরবর্তীকালে বিমলা আমাকে অনেকবারই বলেছে। ও যে আমাকে ফাঁকি দিচ্ছে এটা ভাবতেও আমার লজ্জা হতো। সন্দীপ এসেই আমার জমিদারিতে যথারীতি তার কর্মতৎপরতা শুরু করে দিল।
সন্দীপ বাবুর কথা তুমি আমাকে কোনোদিন বলনি। তুমি যখন বাইরে আসবে তখন নিজে জানবে বলেই বলিনি। ওর সঙ্গে তোমার দেখা হয়েছে? না, টাকা চাইতে এসেছিলেন, নায়েব মশাই জানালেন ওর বরাদ্দ টাকা ওকে দিয়ে দেওয়া হচ্ছে। ও, তুমি সন্দীপ বাবুদের আন্দোলনে বিশ্বাস করো? না। তাহলে তাকে টাকা দাও কেন? টাকাটা আমি সন্দীপকেই দিই, ওরা আন্দোলনকে নয়। আমার কাছে ওর পাওনাটা বন্ধুত্বের। ওটা স্থাপিত হয়েছে আন্দোলনের অনেক আগে। আন্দোলনটা কিন্তু দেশ জুড়ে চলছে। চলছে তো। তুমি যোগ দিচ্ছ না কেন? দিচ্ছি না। তুমি যোগ দেবে নাকি? যদি দিই, আমি ঠিক করেছি বিলেতি কাপড়ে তৈরি আমার সব পোশাক আমি পুড়িয়ে ফেলবো। না না, পড়াবে কেন? যতদিন খুশি ব্যবহার না করলেই হলো। কি যে বলো, এ জীবনে আমি আর। বেশ তো, এই জীবনে না হয় নাই ব্যবহার করবে, ঘটা করে নাই বা পড়ালে। আচ্ছা, তুমি এত বাধা দিচ্ছ কেন? বাধা তো আমি দেই না বিমল। আমি বলছি গড়ে তোলার ব্যাপারে তোমার সমস্ত শক্তি নিয়োগ করো। অনাবশ্যক ভেঙে ফেলবার উত্তেজনায় শক্তির সিকি ভাগও খরচ করা উচিত নয়। আর উত্তেজনায় যদি গড়ে তোলার প্রথম ধাপ হয়, ধ্বংসই যদি সৃষ্টির সম্ভাবনা হয়, তবে তো বলতে হয় ঘরে আগুন না লাগালে ঘর আলো করা যায় না। দেখো বিমল, আমি প্রদীপ জ্বালাবার হাজার ঝঞ্ঝাট পোয়াতে রাজি আছি, কিন্তু তাড়াতাড়ি সুবিধের জন্য ঘরে আগুন লাগাতে রাজি নই। ওটা দেখতেই বাহাদুরি, আসলে দুর্বলতারই গোজামিল। সারা দেশ দুর্বল আর তুমি একাই বুঝি সবল। সারা দেশ তো এই দলে নেই বিমল। যারা নেই তাদেরকে আনতে হবে। ও, ইংরেজ তাড়িয়ে নিজেরা অত্যাচারী হবার জন্যই বুঝি এই স্বাধীনতার এত প্রয়োজন। দেশ মাতৃকার জয় হোক, এ আমার আশা নয়, এ আমার স্থির বিশ্বাস। কেননা দেশ জেগেছে, মা জেগেছে। জেগে ওঠার সঙ্গে সঙ্গে মা তার সন্তানের দিকে তাকিয়েছেন। তিনি দেখেছেন তার সন্তানের রক্ত শোষণের জন্য কি আসছে অসংখ্য দানব। মা নিশ্চুপ থাকতে পারেন না। কোমলা মা, শান্ত মা, নিস্তব্ধ মা, সহসাবাচ্য করে হিংস্র অকস্মাৎ তিনি নির্দেশ দিয়েছেন, মাতৃ হুঙ্কারে ঝাঁপিপড়া নির্দেশ দিয়েছেন তার সন্তানদের। আমরা মায়ের সন্তান, আমরা মায়ের নির্দেশে দানবের টুংটি ছেড়ে ফেলব অট্টহাস্যে। দানবের রক্তে ভিজিয়ে দেব মায়ের পাদ পদ্ম। তাকিয়ে দেখুন, আপনারা তাকিয়ে দেখুন। মা যে লক্ষ্মী নয়, সন্ত নয়, মা যে চণ্ডালিনী, সংহারিণী, হিংস্রতায় উন্মাদিনী। মা রক্ত চায়, তার সন্তানের শোষকদের রক্ত চায়। শান্তির বাণী এখন অর্থহীন। শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। আজ আমরা লক্ষ নাগরীর মতো দংশন করব রাক্ষসের বক্ষ। অচিত সিংহের রাক্ষসে করব রক্তপান। বজ্রকণ্ঠে আজ নিনাদিত হোক, বিলেতি দ্রব্য জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। ইংরেজ রাজত্ব নিপাত, নিপাত, নিপাত। সভা সঙ্গ হল, আপনারা অপেক্ষায় থাকুন। মায়ের ডাক আসবে যথাসময়ে, সাড়া দিতে হবে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে। আপনারা আসুন, প্রোগ্রাম দিন। ব্রিটিশ সাম্রাজ্যবাদ নিপাত, নিপাত, নিপাত। বিলেতি দ্রব্য জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। আমি যেদিন প্রথম সন্দীপের বক্তৃতা শুনি, সেদিন আমি স্পষ্ট অনুভব করলাম আমার মুখের দিকে চাওয়ার পর থেকে তার ভাষার আগুন আরো জ্বলে উঠল। আমার ইচ্ছে করতে লাগলো গ্রিসের বীরাঙ্গনার মতো আমার চুল কেটে দিয়ে ওই বীরের হাতে ধনুকে ছিলা করবার জন্য। বিমল, কখন এলে? সন্দীপবাবুর বক্তৃতার কথা ভাবছিলাম। হ্যাঁ, সন্দীপ বলে চমৎকার। হ্যাঁ, মনে হচ্ছিল যেন সমস্ত দেশ কথা বলছে। না, আমার কাছে কিন্তু তা মনে হলো না। ভুলেই যাই, তুমি তো আবার ওর সঙ্গে একমত নও।
কোনো কালেই ছিলাম না। অথচ তোমার বন্ধু। হ্যাঁ, বেশ অন্তরঙ্গ বন্ধুই বলতে হবে। কেমন করে? কোথাও বোধহয় একটা মিল আছে। সন্দীপ বাবু কি কালকেই চলে যাচ্ছেন? হ্যাঁ, ও তো কাল সকালের ট্রেনে রংপুর চলে যাচ্ছে। কেন বলো তো? না মানে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে একবার খাওয়াতে চেয়েছিলাম। না না, থাকে থাকে কোনো কাজ না, নেই। কেন থাকবে? কেনই বা কাজ নেই? আমি এক্ষুনি সন্দীপকে বলছি। না, হ্যাঁ, আমি এক্ষুনি বলছি। যাই বলো, খাওয়াটা কিন্তু বেশ চমৎকার হয়েছে। হ্যাঁ, অনেকদিন পরে। আপনাকে কষ্ট দিলাম, খাবার দিতে দেরি হয়ে গেল। দেখুন, অন্ন তো রোজই একরকম জোটে, কিন্তু অন্নপূর্ণা থাকেন আড়ালে। আজ অন্নপূর্ণা সামনে এলেন, অন্ন না হয় আড়ালেই রইল। আমাকে পেটুক ঠরাবেন না, আমি কিন্তু খাওয়ার লোভে থেকেও যাইনি, আসিও নি। আমার লোভ কেবল আপনি ডেকেছেন বলে। সন্দীপ, হ্যাঁ, বিমলার কিন্তু এখনো খাওয়া হয়নি। সে কি? ও কিছু না, আমি বরাবর দেরিতেই খাই। আজ 9 বছর হলো নিখিলেশ বিয়ে করেছে। এতদিন আপনি আমাকে ফাঁকি দিয়ে এসেছেন, ফের যদি খেয়ে আসতে 9 বছর করেন তাহলে আর দেখা হবে না। কেন? তাহলে বা দেখা হবে না কেন? আমার কুষ্ঠিতে আছে, আমি অল্প বয়সে মরে যাব। আমার বাপ দাদা কেউ তো ওই 35-এর কোটা পেরোতে পারেনি, আমার তো 30 হলো। সমস্ত দেশের আশীর্বাদে আপনার ভাড়া কেটে যাবে। সমস্ত দেশের আশীর্বাদ তো দেশ লক্ষ্মীদের কণ্ঠ থেকেই পাবো, সেই জন্যই থেকে গেলাম। সন্দীপ, হ্যাঁ, সন্দীপ, চন্দ্রনাথ বাবু এসছেন। ও, ইনি আমার মাস্টার মশাই। এই কথা তোমাকে আগে আমি অনেকবার বলেছি। ভগবান চিরদিন তোমাকে রক্ষা করুন। বিমলা, তোমার কিন্তু এখনো খাওয়া হয়নি। সে কি, এত বেলা পর্যন্ত না খেয়ে থাকা উচিত নয়। তুমি যাও বিমলা। নিখিল, হ্যাঁ, আমার একটু বিশ্রাম প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে। নিখিলেশ, মাস্টার মশাই, সন্দীপকে যেতে বলতে পারবেন? আগে আমি ওকে থাকতে বলেছিলাম। জবরদস্তিকে চিরকাল তুমি দুর্বলতা বলেই জানো। সেটা আমি আপনার কাছেই জেনেছি মাস্টার মশাই। যার জোর আছে তার কাছে সেটা দুর্বলতাই বটে। তবু তুমি ওকে একবার জিজ্ঞেস করো। আগে তা করব। কেন এলেন বলবেন না? তো, আমার ছেলে বিপিন এবার এমএ পাশ করেছে, তোমার কাছে বোধহয় চাকরি চাইতে আসবে। বিপিন আমার এখানে চাকরি নিলে আমি খুশি হব মাস্টার মশাই। কিন্তু আমি খুশি হব না। নিখিলেশ, তোমার মনে আছে তুমি যখন জমিদারির মালিক হলে আমাকেও সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আমি নেই। কেন জানো? আমাদের সম্পর্কের কথা ভেবে। অর্থের সংস্থান হয়তো অন্য কোথাও হতে পারবে, কিন্তু সম্পর্কটির গভীরে যে মমতা, সেটি বোধহয় অমূল্য। অর্থের আবর্তে মমতা তার প্রকৃত অর্থ হারায়। নিখিলেশ, বিপিন যদি আসে? আমি রাজি হলেই চাকরি সম্ভব, তা নইলে নয়। বিপিন আঘাত পাবে। আঘাত তো মানুষের জীবনে প্রয়োজন নিখিলেশ। ও, আরেকটা কথা, পঞ্চু আসবে সাহায্য চাইতে, দিও না। দান করে মানুষকে নষ্ট করা যায়, কিন্তু মানুষের দুঃখ দূর করা যায় না। পঞ্চুদের ভাগ্য পঞ্চুদেরকেই ফেরাতে হবে। তুমি ওই বিপিনের ব্যাপারটা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করো না। ওকে। ছোটবাবু, পাশের জমিদারের কাছে দিতে গিয়েছিলাম। কি হরিশকুণ্ড? আগে হ্যাঁ, সন্দীপ বাবু এবং তার দলের ভয়ে ওরা তাদের হাট থেকে বিলেতি সব জিনিসপত্র একেবারে ঝেঁটিয়ে বিদায় করেছে। ছোটবাবু, আমার বড্ড ভয় হচ্ছে। আমার মনে হয় আমাদের হাট থেকেও না। অথচ আপনি নিজেই দেশি জিনিসের ভক্ত, নিজে কোনোদিনও একটা বিলেতি জিনিসও ব্যবহার করেন না। সবাই যদি আমার মতো করে তাহলে আমি খুশি হব। আপনার হাটে বিলেতি জিনিস না থাকতে দিলেই তো। না, সেটা আমি পারি না, কারণ হাটটা আমার নয়। আগে হাট আপনার নয়? না, ওখানে যারা বিক্রি কিনি করে হাট তাদের। দোকানের যদি তাদের দোকানে বিলেতি জিনিসপত্র না রাখে তাহলে আমার চেয়ে সুখী আর কেউ হবে না। কিন্তু আমি জোর করে ওদের জিনিসপত্র বার করে দিতে পারবো না। অন্তত কিছুদিনের জন্য স্বদেশীদের ভয়ে সবাই তো তাই দিচ্ছে ছোটবাবু। নায়ব মশাই, কারো ভয়ে আমি অন্যায় করতে পারবো না। রংপুর যাচ্ছেন কবে? নাও যেতে পারি।
কিন্তু দেশের কোন এক জায়গায় আবদ্ধ থাকবার জন্য তো আপনি নন সন্দীপ বাবু। সন্দীপ, হ্যাঁ রংপুর থেকে তোমার সহকর্মীরা আমাকেই চিঠি লিখেছে। আচ্ছা, ওদের ধারণা আমি তোমাকে জোর করে আটকে রেখেছি। না, চিঠিটা পড়ো। আমার সহকর্মীদের আমি এত ভালো করে জানি যে ও চিঠি না পড়েও বুঝতে পারি ওদিকে লেখা আছে। ওরা জানতে চেয়েছে তুমি কবে নাগাদ ফিরবে। কি লিখবো? জবাবটা আমি দেব, আমি যাব না। আমি অনেক ভেবে দেখেছি যে চারদিকে ঘুরে ঘুরে স্বদেশী প্রচার করে বেড়াচ্ছি, এতে কেবল ওই আমার শক্তির বাজে খরচ হচ্ছে। আমার মনে হয় একটা জায়গাকে কেন্দ্র করে যদি আমরা কাজ করি তাহলে ঢের বেশি স্থায়ী কাজ হতে পারে। আচ্ছা, আপনার কি তাই মনে হয় না? আমার হ্যাঁ, আমার মনে হয় দুরকমই দেশের কাজ হতে পারে। দেশের চারদিকে ঘুরে কাজ করা কিংবা দেশের কোনো এক জায়গায় স্থায়ী হয়ে কাজ করা, এর দুটোর মধ্যে একটাকে নিজের ইচ্ছে কিংবা স্বভাব অনুযায়ী বেছে নিতে হবে। তবে যতদূর জানি সারা দেশে ছড়িয়ে পড়াই তো আপনার স্বভাব। এতদিন আমিও তাই জানতাম, কিন্তু ভুল জানতাম। নিখিলেশ, আমার সেই ভুলটা কে ধরে দিলেন জানো? তোমার স্ত্রী। কিন্তু সন্দীপ বাবু, সমস্ত দেশ তো আপনাকে চায়। কে বলে আমাকে চায়? দেশ তো শক্তি চায়, আমার মতো সহস্র সন্দীপকে চায়, আমার মতো শক্তি বাহককে চায়। শক্তি তো আমি নই। জানেন কাকে আমি খুঁজে পেয়েছি শক্তির উৎস হিসেবে? কে আমার চেতনা আবির্ভূত হয়েছে শক্তির রূপিণী হয়ে? আপনি। না না, আপনি লজ্জা করবেন না। এতদিন কেবল দেশব্যাপী নতুন নতুন লোকদের মনকে উত্তেজিত করে সেই উত্তেজনা থেকে আমাকে জীবনের তেজ সংগ্রহ করতে হয়েছে। এর কারণ একটাই ছিল, সমস্ত দেশের জন্য যে শক্তির উৎস আমাদের প্রয়োজন ছিল তার সন্ধান কোথাও পাইনি। তারই সন্ধান পেলাম এসে তোমার ঘরে। নিখিল, ঘরে রেখেও তুমি সেই শক্তি অনুভব করলে না, আর আমি বাইরে থেকে এসে সেই শক্তির আভায় দীপ্ত হয়ে গেলাম। তুমি সত্যি হতভাগ্য নিখিলেশ। হবে হয়তো, তবে আমার ধারণা মানুষকে দেবী করে তুললে তাতে মানুষের অপমানই করা হয়। দেখো, এই জন্যই বলি যে তোমার মধ্যে কল্পনা বৃত্তির অভাব আছে কিছুটা। তুমি কি করে বুঝবে যে আজ উনি আমার কাছে দেশের রানী? আমি উপলক্ষ মাত্রই আপনার আগুনে এইখান থেকে সমস্ত দেশকে জ্বালিয়ে তুলতে পারবো, আমি স্পষ্ট করে বলতে পারি। আপনি মাথা তুলুন, নতমস্তকে থাকবো তো আমি, থাকবে সারা দেশ। মিথ্যা, লজ্জা, সংকোচ, বিনয়ের অনেক উপরে আপনার স্থান। আপনি আমাদের মৌচাকের মক্ষী রানী। সন্দেহ, তোমাদের জ্বালানো আগুন আমার এলাকার বাইরেই যেন জ্বলে। তুমি কিছু বুঝতে পারছো না? কিছুই বুঝতে পারছো না? আমি সবই বুঝতে পারছি। এরপরও তুমি চুপ করে থাকবে? থাকতেই হবে। কেন তা থাকতে হবে? আমি সন্দীপকে বাধা দিলে বিমলা ভাববে ওকে আমি বাইরে এনেছি ঠিকই, কিন্তু বিশ্বাস করিনি। এত বড় অপবাদ আমি নিতে পারবো না মেজরানী। কিন্তু এমন ভাবে চোখের সামনে ছুটুকে তুমি অধঃপথে যেতে দেবে? অধঃপথে যদি বিমলা যেতেই চায় আমি আটকাবো না। আটকানো উচিত হবে না। উচিত হবে না? স্ত্রীকে রক্ষা করা কি স্বামীর কর্তব্য নয়? ছুটুর ব্যাপারে তোমার সে দায়িত্ব নেই বলবে তুমি? যতক্ষণ সে ঘরে ততক্ষণ সে দায়িত্ব, যতক্ষণ সে অসহায় ততক্ষণ সে দায়িত্ব। বিমলা আজ আর অসহায় নয়। কিন্তু তুমি যে কষ্ট পাচ্ছ, আমি দেখছি তুমি কষ্ট পাচ্ছ, তোমার ভেতরটা পুড়ছে। এটা এটা আমি সহ্য করি কেমন করে? আমাকে তা সহ্য করতেই হবে। আমি সহ্য করতে পারবো এমন একটা অহংকারী বিমলাকে ঘর থেকে মুক্তি দিয়েছি বাইরে। এখন কি আর পিছু হটে আসা চলে? তোমার যা খুশি তাই তুমি করো, কিন্তু তোমাকে এমন ভাবে কষ্ট পেতে দিতে আমি পারবো না। আমার মতো করে যা করার তা আমি বাবু ওদিকে যাবেন না। যাব না কেন? হুকুম নেই বাবু। তো রানী মামাকে ডেকেছেন? বাবু যাবেন না। এই সরে যা। হুকুম নেই। সর বলছি। হুকুম নেই বাবু। চলা যাও, চলা যাও। ঠিক আছে, আপনি রাগ করবেন না।
নিষেধ যখন রয়েছে তখন আমি চলে যাচ্ছি। না না, আপনি যাবেন না, আপনি আসুন আসুন। আমাকে আমাকে মাফ করবেন, আমি ধৈর্য রাখতে পারিনি, দারোয়ানটাকে মেরেছি। বেশ করেছেন। কিন্তু ও বেচারার তো কোনো দোষ নেই, ও তো ওর কর্তব্য পালন করেছে। আজ ননকু দারোয়ান সন্দীপ বাবুকে অপমান করেছে। কেন? সে ওর পথ আগলে বলল ভেতরে যাবার হুকুম নেই। কার হুকুম নেই? তা কেমন করে বলবো? আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম। আমি না বেরোলে ননকু হয়তো ওর গায়েও হাত দিত। তার আগে অবশ্য আমি ওকে মেরেছি। বাধা পড়লে সেটাকে ঠেলে সরানোই আমার অভ্যেস। এ বাড়ি তোমার, এ এলাকা তোমার, অথচ তুমি প্রশ্ন করলে কার হুকুম? বাসু, বাসু, বাবু। ননকুকে ডেকে আন। আজ্ঞে বাবু। সন্দীপ বাবু তোমার বন্ধু, ননকু তার গায়ে হাত দেবার সাহস পায় কি করে? অপমান তো সন্দীপ বাবু একা হননি, অপমান আমিও হয়েছি। বাবু। তুমি সন্দীপ বাবুর পথ আগলেছ? হ্যাঁ বাবু। কেন? আমার তো কসুর নেই বাবু, আমি হুকুম তামিল করেছি। কার হুকুম? বড় রানীমার, মেজ রানীমার, তিনারা আমাকে বইলাছেন, হুকুম করেছেন, আমি তামিল করেছে বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। আজ্ঞে বাবু। যাও। আমি ঠিক বুঝতে পারিনি। তোমার এলাকায় আজকাল দেখছি অনেকের শাসন চলে। ননকুকে ছাড়িয়ে দিতে হবে। কি হলো, চুপ করে রইলে কেন? তোমার বৌদিদের হুকুমে আমি কেন অপমান হতে যাব? ননকু কেন তাদের হুকুম শুনবে? নিখিলের ন্যায় বুদ্ধিতে খটকা লেগেছে। ওর খটকার অন্ত নেই। এমন নির্জীব মানুষ আমি আজ পর্যন্ত দেখলাম না। নিজের জিনিসের উপরে জোর খাটাতে পারে না। সন্দীপ বাবু, মুখী রানী, সন্দীপ বাবু, মুখী রানী, সন্দীপ বাবু, মুখী রানী। সন্দীপ বাবু, যাদের আপনি চিঠি দিয়ে ডেকে পাঠিয়েছিলেন তারা কি এসেছে? ও, আমার দলের সেসব লক্ষ্মী ছড়ারা হ্যাঁ, আসতে শুরু করেছে। যাকে সবচেয়ে বেশি প্রয়োজন সে পৌঁছে গেছে। অমূল্য, সত্যি সে অমূল্য রত্নটিকে আমি আপনার হাতে তুলে দেব। অমূল্য, অমূল্য ভেতরে এসো, মক্ষী রানী তোমাকে ডাকছে। ওই চোখে অমূল্য দেখুক সারা দেশের বঞ্চনার গর্ভ থেকে জন্ম নেওয়া আগুনের আক্রোশ। অমূল্য, 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 আদেশ আমরা পেয়েছি। চতুর্দিকে হাট থেকে বিদেশি পণ্য নির্বাসিত। এবার পরিচ্ছন্ন করতে হবে এই গ্রাম। গ্রামের আনাচে কানাচে যত বিদেশি আবর্জনা সব পুড়িয়ে দেবার নির্দেশ পেয়েছি। আপনার নির্দেশ আগুন হয়ে বুকে রইল, সেই আগুনেই আমি সব পড়াবো। শিবিরে ওঠার সময় তো পেরিয়ে গেছে মক্ষী রানী। সঙ্গে সঙ্গে সেই নদীতে সমুদ্রের বান দেখ, সমুদ্রের ডামরুর মতো গর্জন শোনা গেল সেই কণ্ঠে। ছোট শিখা আচমকা দাবানল হয়ে উঠল। সেই আগুনে সব কিছু পুড়ে ছারখার হবে। সেই আগুনে সবাইকে দীক্ষা দিতে হবে। রানী, সেই লেলিহানকে বুকে নেবার জন্যই তোরা আসছে। যাক, ছুটুর দেখা পাওয়া গেল। ও মা, কেন? ও কি বাপের বাড়ি গিয়েছিল নাকি রে? না গো না দিদি, আমাদের ছুটু অতিথি নিয়ে খুব ব্যস্ত। অতিথি? অতিথি আবার কি? কে আবার? ঠাকুরপোর বন্ধু, স্বদেশী। যাই বলো দিদি, আমাদের ছোট রানীর গুণ আছে। অতিথিকে এমন যত্ন, সে আর ঘর ছেড়ে এক তিল নড়তে চায় না। কি জানি বাপু। ছোট, আমাদের সময় অতিথি ছাড়া ছিল। অতিথির আদর যত্ন কম ছিল না, কিন্তু তখন একটা দস্তুর ছিল কি জানিস?
স্বামীদেরও যত্ন করতে হতো। রাক্ষসী, একবার কি তাকিয়েও দেখতে নেই? ছোট ছোট, কবে থেকে তুই এমন হয়ে গেলি? কি করে তুই এত নিষ্ঠুর হলি? মানুষটা কেমন হয়ে গেছে, মানুষটা কেমন হয়ে গেছে, মানুষটা কেমন হয়ে গেছে, মানুষটা কেমন হয়ে গেছে। মেয়ে মানুষ আমরা এমনি অসহায় যে নিজের বিপদ অন্যের ঘাড়ে না চাপিয়ে আমাদের আর কোনো উপায় নেই। আমরা মরবার সময় 5 জনকে ডুবিয়ে দেখি দেখি দেখি, আরে দেখি না, কি বই পড়তে পড়তে তুমি এত লজ্জা পেলে? দেখি দেখি না, আরে দেখি। কবিতার বই? আচ্ছা, তোমরা কবিতা পড়তে লজ্জা পাওয়া কোনো বুঝি না। কবিতা পড়তে লজ্জা পাওয়ার কথা পুরুষের। আমাদের যদি কবিতা পড়তে হয় তাহলে অর্ধেক রাত্রে দরজা বন্ধ করে পড়া উচিত। আপনি বসুন, আমি আসছি। না, সে হবে না, তুমি বসে বসে পড়ো। আমি একটা বই ফেলে গিয়েছিলাম, হ্যাঁ এটাই। ভাগ্যি সে বইটা হাতে পড়েনি, পড়লে হয়তো আমাকে মারতে আসতো। কেন? এটা কবিতার বই নয়, এটা হলো সাইকোলজি অফ সেক্স। এতে যা আছে এটা একেবারে মানুষের মোটা কথা মোটা করে বলা, কোন রকম চাতুরি এতে নেই। আমার খুব ইচ্ছে ছিল নিখিল এই বইটা পড়ে। কেন বলো দেখি? ও যে পুরুষ মানুষ, আমাদেরই দলের লোক। আর তুমি তো দেখেছো স্থূল জগৎটাকে ও কেবল ঝাপসা করে দেখতে চায়। হ্যাঁ, সেই জন্যই পদে পদে ওই মানুষের যেটা স্বভাব তার সঙ্গে ও ঠোকাঠুকি জমে। মাফ করবেন মাস্টারমশাই, আপনি যাবেন না, থাকুন। আপনার সঙ্গে অবশ্য আমার কিছু আলাপও ছিল। ও বলুন। আপনাদের কাজের ধারা সম্পর্কে আমার কিছু বলার ছিল, জানারও ছিল। কোনোটাতেই আপত্তি নেই, বললে শুনবো, জানতে চাইলে জানাবো। দেখুন, আমরা এখনো চাষ করিনি। এখনই যদি হাতে হাতে ফসল চান। না না, আমরা তো ফসল চাইনি। তবে আপনার কি চান? আমরা চাই কাঁটা গাছ, যার আবাদে কোনো খরচ নেই। কাঁটা গাছ কেবল পরের রাস্তা বন্ধ করে না, নিজের রাস্তাতেও সে জঞ্জাল। ওটা হলো স্কুলে পড়ার নীতিবচন। আমরা তো চক হাতে নিয়ে ব্ল্যাকবোর্ডে বচন লিখছি না, আমাদের এখন বুক জ্বলছে, সেটি বড় কথা। আমরা এখন ওই পরের পায়ের তেলের কথা মনে রেখে পথে কাঁটা দেব। তারপর যখন নিজেদের পায়ে কাঁটা বিঁধবে তখন ধীরে সুস্থে অনুতাপ করা যাবে। মরবার যখন বয়স হবে তখন নয় ঠান্ডা হয়ে যাবে। যখন জ্বলনির বয়স তখন ছটফট করাইতে শোভা পায়। দেখুন, যত ইচ্ছে ছটফট করুন, কিন্তু সেইটাকেই বীরত্ব বা কৃতিত্ব মনে করে নিজেকে বাহবা দেবেন না। দেখুন, পৃথিবীতে যে জাতি আপনাকে বাঁচিয়েছে তারা ছটফট করেনি, কাজ করেছে। দেখুন দেখুন দেখুন, কাজ আমরাও করছি আমাদের নিয়মে। বিমলা, বিমলা, তুমি আমাকে আর বিমল বলে ডাকবে না? কেন ডাকবো না বিমল? বিমল, বল। আমার এই রাজবাড়ি যত বড়ই হোক, এটা এখন তোমার জন্য একটা খাঁচা। আমার এই পিঞ্জরের মধ্যে চারদিকেই বন্ধ। এখানে তোমাকে কিসের জন্য ধরে রাখবো বলো? তুমি আমাকে জোর করে ধরে রাখো না কেন? তাতে তো তোমার কষ্ট আরো বাড়বে। এমন করে তো তুমি বাঁচবে না। তুমি তো একদিন আমাকে বাইরে ডেকেছিলে। হ্যাঁ, সেজন্য আমার অহংকারও হয়, আমার কষ্টও হয়,
যখন দেখি তুমি কষ্ট পাচ্ছ। তুমিও তো কষ্ট পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটাকে আমি ভুলে আছি, আমি ভুলে থাকবো। বিমল, আজ বহুদিন আমরা পৃথক ঘরে বাস করছি। তোমার ঘরে আমি ইচ্ছে করেই যাই না, গেলেও আমি এদিক ওদিক তাকাই না। তাতে হয়তো তোমাকেও ফাঁকি দিতে চাইব, আমি নিজেও ফাঁকিতে পড়ব। আসতে এত দেরি কেন? আপনি কি দরকারে আমাকে ডেকেছিলেন, আমি তাই ঘরের কাজ ফেলে চলে এসেছি। কেন, দরকার কি থাকতে হবে নাকি? আচ্ছা মক্ষী রানী, রানী বন্ধুত্ব কি অপরাধ? পৃথিবীতে যা এত বড়, তার এতই অনাদর? হৃদয়ের পুজোকে পথের কুকুরের মতো দরজার বাইরে থেকে খেদিয়ে দেবে মক্ষী রানী? সন্দীপ বাবু, কেমন বলো? দেশের কি কাজ আছে বলে আপনি আমাকে ডেকেছিলেন, আমি তাই। আমি তো সেই কথা তোমাকে বলছিলাম রানী। আমি যে পুজোর জন্য এসেছি তা তুমি জানো? তোমার মধ্যে আমি আমার দেশকে প্রত্যক্ষ দেখতে পাই, এ কথা কি নতুন করে বলতে হবে? জানো না, তোমাকে দেখে বুঝতে পারি দেশ কত সুন্দর, কত প্রিয়, প্রাণের তেজ কত পরিপূর্ণ। আচ্ছা, দেশ তো ভূগোলে বিবরণের মাটি নয়, আমার কাছে দেশ তোমার শাড়ির পাড়। কেমন পাড় জানো? লাল মাটির মতো তার রং, রক্তের ধারার মতো রাঙা। সন্দীপ বাবু, কালকে আর প্রথম দিনের শাড়ির মতো। সন্দীপ বাবু, এ বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। কি হয়েছে? কি হয়েছে? আমার মাইনে চুকিয়ে দাও, আমি চলে যাই। হ্যাঁ, কি হয়েছে তা বলবি তো? ওই থাকো, আরই পেতে তোমাদের কথা শুনছিল, আমি কি হাতে নাতে ধরেছি, তাতেই মহারানী কি রাগ, আমাকে যাচ্ছে তাই বলে গাল দিল। আচ্ছা ঠিক আছে, এর একটা বিচার হবে। তুমি এক্ষুনি এর একটা হস্তনস্ত করো। বলি, ওরা তো গরব কিসের? ও যদি হয়ে থাকে মেজ রানীর দাসী, তা আমি হচ্ছে কি ছোট রানীর দাসী। ও কিসে আমাকে এত বড় হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মেজরানির দাসী আমাদের কথায় আড়ি পাতে কার পরামর্শে বলো তো? ক্ষমা ক্ষমা, চল আয়। জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও। তোমার সঙ্গে আমাদের কিছু বোঝাপড়া ছিল, আমি খবর পেয়েছি। বলো। আমাদের দলের পত্রিকাটা পড়েছেন আশা করি? পড়েছি। বুঝতে পারছেন নিশ্চয়ই দেশের লোক মরিয়া হয়ে উঠেছে। দেশের লোক নয়, তবে তোমরা যে মরিয়া হয়ে উঠেছ এটুকু বুঝেছি। আমরাও দেশের অংশ। হ্যাঁ, তবে খুবই ছোট অংশ। ছোট হলো শক্তিমান। সেটার পরীক্ষা এখনো বাকি। পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা আরো দেব। স্বদেশীর ভাড়া দূর করতে আমরা করতে পারি না বা পারবো না এমন কোনো কাজ আমাদের নেই। পাশের গায়ে হরিশকুন্ডর শান্তিডাঙ্গার চক্রবর্তীদের সারা এলাকায় ঝাঁট দিলেও এক মুঠো বিলেতি নুন বা এক চিলতে বিলেতি কাপড় আপনি পাবেন না। আপনার আশকারা পেয়ে আপনার এলাকায় গহত্যা শুরু করবে, আপনি তা জানেন? আমার আশকারা পেয়ে নয়, আমাদের বহুদিনের অবহেলা পেয়ে। আমরা তাদেরও আমাদের পাশে ডেকেছিলাম। হ্যাঁ ডেকেছ, কিন্তু তাদেরকে কোনোদিন আপন ভাবনি। আজ যদি তারা তোমাদেরকে অবিশ্বাস করে, তাহলে দোষ দেবে কাকে? তাদের ছাড়াই আমাদের চলবে। তাদের দলে কিন্তু দেশের বেশিরভাগ মানুষ। তাহলে আপনি আমাদের কথা মানবেন না? না। বেশ, তাহলে আমরা আর আসবো না। শুধু একটা কথা জানিয়ে যাচ্ছি, আপনার এলাকাকে এক ঘরে করে তবে আমরা ছাড়বো। চেষ্টা করে দেখতে পারো। আপনার সময় নষ্ট হলো বলে আমরা দুঃখিত। হলো। না, আর তর্ক নয় নিখিল, এবার কাজ। কথায় তোমার সঙ্গে অনেক লড়াই হয়েছে, এবার কাজে লড়াই হবে। বেশ, তাই হোক।
লক্ষ্মী রানী, রানী, এই যে রানী, রানী, রানী সব হয়ে এসেছে, আর দেরি নেই, আমাদের জয় হবে। এখন টাকা চাই রানী, টাকা চাই। টাকা? সামান্য টাকার জন্য আমরা কেন হেরে যাবো রানী? কত টাকা চাই? খুব বেশি নয়, কিন্তু যেখান থেকে হোক টাকা চাই। কত চাই? আপাতত কেবল 50,000 মাত্র। রানী, রানীর সমস্ত দেশ তোমার দিকে তাকিয়ে আছে। তোমার দু চোখে আগুন ধরলো, সারা দেশে আগুন জ্বললো, সেই আগুনে তোমারই পুজো হবে, সেই পুজোতেই টাকা চাই। রানী, আমরা তোমাকে প্রাণ দেব, তুমি আপাতত দেবে প্রাণকে সজীব রাখার জন্য সামান্য করে টাকা। এত টাকা আমি কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, 50,000-এর প্রয়োজন নেই, 5,000 এমনকি 3,000 হলেও চলে। দেব, আমি তোমাকে টাকা এনে দেব। রানী, তুমি তোমার গয়না বেচতে চাইছো? হ্যাঁ। না, তোমার গয়না তোমাকে রাখতে হবে, কখন কি দরকার কিছু বলা যায় না। তোমার স্বামীর টাকা থেকে এটাকে দিতে হবে। স্বামীর টাকা থেকে? হ্যাঁ, নিখিলের টাকা থেকে তুমি এটাকে এনে দেবে। সে টাকা আমি নেবো কেমন করে? কেন নেবে না? ব্রিটিশকে না মানার অপরাধে যদি চাষির ফসলের গোলা ফুটতে পারে, মাঝির নৌকো ডুবতে পারে, তাহলে সেই অপরাধে তোমার স্বামীর টাকাও লুট করে নিতে হবে। চুরি করবো? কেন, তার টাকা কি তোমার টাকা নয়? না না, এখন আর ওর টাকা আমার টাকা নয়। ও, তাহলে তো সে টাকা তারও নয়, সে টাকা দেশের। দেশে যখন প্রয়োজন রয়েছে তখন নিখিলেশ এটাকে দেশের কাছ থেকে চুরি করে রেখেছে, এ টাকা দিতেই হবে। কিন্তু সে টাকা আমি পাবো কেমন করে? যেমন করে হোক, আরে দেশের টাকা দেশ কিনে দেবে, তার জন্য চুরি, জখম, ডাকাতি সব অন্যায় এখন ন্যায়। বলো, তুমি টাকা নিয়ে দেবে? কাল আমি টাকা নিতে আসবো, কাল টাকা নিতে আসবো। আমি জানি আমার ঘরের সিন্ধুকে টাকা আছে, মেজরানির টাকা। যারই হোক, এ টাকা দেশের, এ টাকা দেশের। এনেছো? রানীদি, টাকা পাওনি? পাওনি? কিছু ভেবো না দিদি, টাকার ব্যবস্থা আমি করব। ভুল করেছি, ভুল করেছি। তোমাকে যে ভেবেছিলাম তুমি তা নাও। এই সামান্য অন্যায় যাদের হাত কাঁপে, তাদের কি যে দেশের কাজ চলে না? এই আমি তোমার সঙ্গে দর কষাকষি করিনি, একই ব্যবসা যে 5,000-এর জায়গায় 200-300 দিয়ে দাঁড়ানো শুরু করেছো। আচ্ছা, ওই আধুনিক দিয়ে কি হবে? সন্দীপদা, এ আপনি নিন, বাকি টাকা আমি এনে দেবো। আমি তোমার কাছে ভিক্ষে চাইনি, আমি ভিক্ষে চাইনি, আমি দেশের জন্য টাকা দাবি করেছি। দেশের কাছে আমি রাজা, রাজা কখনো ভিক্ষে চায় না, জানো না? নিন ওগুলো। তুমি চুপ করো না, নিন এগুলো, বাকি টাকা আমি এনে দেবো। দিদি, দিদি, তুমি যা দিয়েছ সেই আমার কাছে অনেক, এতেই হবে। এ কি, এই যে ঘিনি, এতক্ষণ চুপ করেছিলে কেন দিদি? ইচ্ছে করে। রানী, রানী তুমি এই সামান্যতে তোমার শাস্তি হবে না রানী? দিদি, অমূল্য, অমূল্য, আমি আর পারি না অমূল্য। আমাদের তো এত টাকার দরকার নেই, হিসেব করে রেখেছি আপাতত 3,500 হলেই চলে যাবে। আমাদের কাজ তো কেবলমাত্র এখনকার কাজ নয়, ভবিষ্যতে যা দরকার সেজন্য আমি দায়ী। আপনি বাকি টাকা রানীদিকে ফিরিয়ে দিন। অসমানিক, চলো কাজে বেরোতে হবে, চলো। ও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117,
ছোট রানী, কাজ ফুরলো? ফুরলো। শুনলাম ঠাকুরপোকে নাকি তোমাদের দল চিঠি দিয়েছে, তোমার স্বামীর টাকা তুমি লুট করো, ডাকাতি করো, যা খুশি করো গে, কিন্তু আমাদের টাকাগুলো দয়া করে ব্যাংকে পাঠাবার ব্যবস্থা করো। হ্যাঁ, করব। ওগুলো কি এখনো ঠাকুরপুর সিন্ধুকেই পড়ে আছে নাকি? আমি জানি না। কি বলছিস ছোট? তোর ঘরে সিন্ধুক আর তুই জানিস না? ওর সিন্ধুক আমি কখনো খুলি না। তুই তো বেশ মজা করছিস ছোট। ঘরের সিন্ধুক খুলিস না, অথচ বাইরের কাছারি লুট করাচ্ছিস। এত শিয়ানা তুই কবে হলি রে? কাছারি তো শুধু ওর একারই লুট হচ্ছে না, বাইরে কার কি হলো অথচ তো জেনে আমাদের কাজ কি? মেয়ে মানুষ, ঘর আগলাতে পারলেই যথেষ্ট। যাকে তোকে তো আবার ওসব বলে লাভ নেই। তুই তো আবার বুনো পাখি, ভয় থাকতে মন ওঠে না। কেন ডেকেছো? এসেছো? খুব একটা জরুরি দরকারে তোমাকে ডেকেছিলাম ভাই। রানী, রানী কোথায় তুমি? মক্ষী রানী, রানী, মক্ষী রানী। অমূল্যর সঙ্গে আমার একটু বিশেষ কথা আছে। অমূল্যকে তুমি আমার থেকে আলাদা করে দেখো নাকি? হ্যাঁ, দেখি। ও, অবশ্য তুমি যদি ওকে আমার কাছ থেকে ভাঙিয়ে নিতে চাও তাহলে আমি ওকে ঠেকিয়ে রাখতে পারবো না। আচ্ছা বেশ, ঠিক আছে। অমূল্যর সঙ্গে বিশেষ কথা শেষ করে নিয়ে আমার সঙ্গে একটু বিশেষ কথার প্রয়োজন আছে, সে সময়টুকু আমি চাই। এনে দেবো। অমূল্য, বলো দিদি। তোমার পিস্তলটা আমাকে দাও। কি করবে তুমি? দাও না, তোমার পিস্তলটা আমাকে প্রণামী হিসেবে দাও। এ দিয়ে তুমি কি করবে দিদি? মরণ প্র্যাকটিস করব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। পারবে তুমি? পারতেই হবে। এই তো চাই দিদি, এই তো চাই। মেয়েদেরও মারতে হবে, মেয়েদেরও মরতে হবে। অমূল্য, এবার তুমি আর দেরি করো না। আজ রাতে ট্রেনে কলকাতায় চলে যাও। যেমন করে পারো পরশুর মধ্যে ৬,০০০ টাকার গিনে আমাকে এনেই দেবে। অমূল্যর সঙ্গে তোমার বিশেষ কথার পালা এখনো করিনি বুঝি? আমাদের কথা হয়ে গেছে। না অমূল্য, এখনো শেষ হয়নি। ও, তা আমাকে কখন আসতে হবে? আজ নয়, আমার সময় হবে না। কেবল বিশেষ কাজেরই সময় আছে, নষ্ট করবার মতো সময় তোমার হাতে নেই। না, নেই। রানী, আমি সব মানতে পারি, হার মানতে পারি না। আমার ভাগ সকলের ভাগের বেশি। এই নিয়ে চিরজীবন বিধাতার সঙ্গে লড়ছি। বিধাতাকে হারতে হবে, আমি হারবো না। রানী, সন্দীপ তো বিরক্ত হচ্ছে। ওর বিরক্ত হবার কোনো কারণও নেই, অধিকারও নেই। দিদি। অমূল্য, একটা কথা তোমাকে বলে রাখি, আমার গহনা বিক্রির কথা তুমি প্রাণ গেলেও সন্দীপ বাবুকে বলবে না, কেমন? না, বলবো না। এবার তুমি যাও ভাই, আর দেরি করো না। আজ রাতে ট্রেনে কলকাতা চলে যাও। যাও অমূল্য, অমূল্য শোনো। অমূল্য, তুমি যাও। অমূল্যের হাতে একটা বাক্স দিয়েছ, ওটা কিসের বাক্স? আপনাকে বলবার হলে তো আপনার সামনেই দিতাম। ও, তুমি মনে করেছো অমূল্য আমাকে বলবে না? না, বলবে না। তুমি মনে করেছো তুমি আমার উপর প্রভুত্ব করবে? পারবে না। ওই অমূল্য, ওকে যদি পায়ের তলায় মারিয়ে দিই তাহলে সেটাই ওর সুখের মরণ হয়। আমি থাকতে তুমি ওকে কাছে টানবে, এটা পারবে না। আমি তো কাউকেই কাছে টানিনি সন্দীপ বাবু। রানী,
দেশের জন্য তোমার সমস্ত গহনা আমাকে দিতে হবে, সেটা এখন বললে চলবে না। চুরির দেনা শোধ করার পর যদি গহনা বাকি থাকে তবে তা দেবো। তুমি আমার কাছ থেকে অমন করে ফসকে যাওয়ার চেষ্টা করো না। আমার হাতে এখন অনেক কাজ, কাজ শেষ হোক, তারপর তোমার সব মেয়েলি ছলা গলায় যোগ দেবো। সেদিন যেন না আসে। রানী, পালাও কোথায়? ছাড়ো। দিদি, অমূল্য, দিদি, আমি জানি এখন আর তোমার ভাবনার শেষ নেই। কিছু ভেবো না দিদি, আমি কিছুতেই নিষ্ফল হয়ে ফিরবো না। নিজের জন্য ভাববো না, কিন্তু তোমাদের জন্য আমি ভাববো অমূল্য, ভাবতে আমি চাই। আসি দিদি। অমূল্য, দিদি, তোর মা আছেন? আছেন। বোন? নেই। আমি আমার মায়ের একমাত্র ছেলে। বাবা আমার ছেলেবেলা মারা গেছেন। ও অমূল্য, আমার এই কাজ হবার পর তুমি তোমার মার কাছে ফিরে যেও, কেমন? দিদি, এখানে আমি আমার মাকেও পেয়েছি, বোনকেও পেয়েছি। না অমূল্য, না না না, তবু আমি তোমাকে তোমার মার কোলে ফিরিয়ে দেবই, তুমি দেখে নিও। কিন্তু দিদি, আমি জানি এখানে আমার আরো অনেক কাজ আছে। সে কাজ শেষ হওয়ার আগে তো আমার যাওয়া হবে না দিদি। তোমার কি কাজ আছে অমূল্য? আমি ঠিক জানি না, কিন্তু কিন্তু আমি অস্পষ্ট দেখতে পাই আমার যেন অনেক কাজ আছে। অমূল্য, আজ রাতে যাবার আগে তুমি আমার হাতে খেয়ে যেও, কেমন? সময় হবে না দিদি রানী, তোমার প্রসাদ আমার সঙ্গে দিও, নিয়ে যাব। অমূল্য, অমূল্য, তুমি তুমি কি খেতে ভালোবাসো? কি খেতে? অনেকদিন আমি কাঁদি না দিদি, তোমার কথায় বড্ড কান্না পাচ্ছে। মায়ের কাছে থাকলে পেট ভরে পিঠে খেতুম, ফিরে এসে তোমার হাতের তৈরি পিঠে খাবো দিদি রানী। অমূল্য, বেইমানি কোনদিন করি নাই, খোদার কসম, আমি এই কাছারি লুট করি নাই। কাসেম, কাসেম, আমি তোমাকে সন্দেহ করিনি, তোমার কোনো ভয় নেই, বিনা দোষে তোমার শাস্তি হতে দেব না। আপনি বোধ হয়? হ্যাঁ, আমারই নাম নিখিলেশ। আপনার এলাকায় শুনেছি কোনো সময় ঝামেলা হয় না, অথচ এবার ঝামেলা হলো। কিছু মনে করবেন না নিখিলেশ বাবু, এই ঝামেলার লোককে বাড়িতে পুষে বাড়ির বাইরে ঝামেলা এড়াবেন, তাই কি হয়? ওরা শিগগিরই চলে যাবে। ডিসিশনটা নিতে তো দেরি করলেন কেন? আফটার অল আপনারা রায় বাহাদুর, সরকার আপনাদের কাছে লয়্যালটিটা একটু বেশি আশা করবে। সরকারের প্রতি লয়্যালটির জন্য আমি অবশ্য ওদেরকে যেতে বলিনি, তবে যতদিন ওরা আমার প্রজাদের উপর উৎপাত করেনি আমি ততদিন নিশ্চুপই ছিলাম। এখন অন্যরকম ঘটছে, কাজেই আপনার কথায় তো স্বদেশীর চেয়েও বেশি দেশপ্রেমের গন্ধ পাচ্ছি। সেটা যদি আপনি পেয়ে থাকেন তাহলে আপনাকে আমি ধন্যবাদই জানাব। আসি তাহলে আপাতত। কাসেম বেটাকে নিয়ে চলুন। কত টাকা চুরি হয়েছে? ৬,০০০। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানো বিমল, ছিল মোট ৭,৫০০ টাকা, ঠিক ৬,০০০ নিয়ে বাকি ১,৫০০ ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। ৬,০০০? ৬,০০০? কি হলো? না, কি হলো বিমল? না না, কিছু না। তুমি এমন করছো কেন? কিছু না, আমার মাথাটা হঠাৎ ঘুরে গেল কিনা, আমি একটু ঘরে যাবো। চলো চলো, আমি তোমাকে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো, আমি একা যেতে পারবো। নিখিলেশ,
নিখিলেশ, খবর শুনেছ? পঞ্চু শুনেছি মাস্টারমশাই। রক্তারক্তি ঘটে যাবে নিখিলেশ। গোহত্যা বন্ধ করতে গেলে ওরা পূজার মণ্ডপ আক্রমণ করবে। এ তো ঘটবে মাস্টারমশাই। এতদিন ধরে যে অপমানের বোঝা আমরা ওদের মাথায় চাপিয়েছি, ওরা এখন সেটা আমাদের দিকে ছুড়ে মারতে চাইছে। নাই মশাই, নাই মশাই, আগে ছোট বাবু, সব লাঠিয়ালদের খবর পাঠান। আগে যে করে হোক রক্তপাত ঠেকানোর চেষ্টা আমাকে করতেই হবে। ওরা পঞ্চু, হারু এদের সবাইকে টাকার লোভ দেখিয়ে খেপিয়েছে। আমি সে খবরও পেয়েছি মাস্টারমশাই। নিখিলেশ, আমার মনে হয় তোমার কাচারি বাড়ি এরাই লুট করেছে। বৌমাও নিশ্চয়ই সে খবর জানে। মাস্টারমশাই, চকু আর কাছারি বাড়ি কি তোমরা লুট করিয়েছো? কেন? আমাকে জানতে হবে বিমল। আমি জানি না। বিশ্বাস করো, আমি জানি না। সন্দীপ কি তোমাদের দলের সব খোঁজ খবর তোমাকে বলে না? এই কাছারি লুটের কথা আমাকে কিছু বলে। অমূল্য, আমার গহনা তোমাকে বিক্রি করতে দিয়ে অবধি মনে আমার শান্তি ছিল না, জানো? কেন দিদি? আমার কেবলই ভয় হচ্ছিল পাছে তুমি বিপদে পড়ো, পাছে কেউ তোমাকে চোর বলে সন্দেহ করে। শোনো, সে ৬,০০০ টাকা আমার কাজ নেই ভাই। এবার তোমাকে আমার একটা কথা শুনতে হবে। বলো দিদি। তুমি এক্ষুনি বাড়ি চলে যাও। যাও তোমার মায়ের কাছে। দিদি, তোমার ৬,০০০ টাকা আমি এনেছি। বলো কি? এই টাকা তুমি কোথায় পেলে? দিদির জন্য অনেক চেষ্টা করলাম, সে হলো না, তাই নোট এনেছি। অমূল্য, অমূল্য, আমার মাথা খাও, সত্যি করে বলো, এই টাকা তুমি কোথা থেকে এনেছো? সে আমি তোমাকে বলবো না। এ কি কাণ্ড করেছো অমূল্য তুমি? তবে কি এই টাকা? হ্যাঁ, আমি জানি তুমি বলবে এ আমি অন্যায় করে এনেছি। আচ্ছা আচ্ছা, তাই স্বীকার করছি। না অমূল্য, অমূল্য, যাও যাও এক্ষুনি, তুমি এ টাকা যেখান থেকে এনেছো সেখানে রেখে এসো। যাও। কিন্তু সে যে বড় শক্ত কথা দিদি। না, শক্ত নয় ভাই। উফ উফ, কি কুক্ষণে যে তুই আমার কাছে এসেছিলে। সন্দীপও তোমার যত বড় অনিষ্ট করতে পারি না, আমি বুঝি তাই করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তুমি অত ভেবো না তো। তোমার আশীর্বাদে আমি সব পারবো। আমি মেয়ে মানুষ, বাইরের রাস্তা আমার জন্য বন্ধ, নইলে তোমাকে আমি যেতে দিতাম না, আমি নিজেই যেতুম। ছি দিদি, ও কথা বলো না দিদি। তোমার পায়ের ধুলো নিয়ে আমি ঠিক জিতে আসবো, কোনো ভয় নেই। তাহলে টাকা যেখান থেকে এনেছি সেখানে ফিরিয়ে দিতে হবে, এই তোমার হুকুম? আমার হুকুম না, উপরের হুকুম। সে আমি জানি না, সেই উপরের হুকুম তোমার মুখ থেকে এসছে, সেই আমার জন্য যথেষ্ট। অমূল্য, আসি দিদি। আমি কি করলাম? কোন মায়ের বাচ্চাকে বিপদের মুখে ঠেলে দিলাম? ও ছেলে মানুষকে আমি কেন মারতে যাব? না অমূল্য, অমূল্য, অমূল্য। ছোট, শুনেছিস আমাদের কোন কাছাইতে নাকি ৫-৬০০ ডাকাত পড়ে ৬,০০০ টাকা লুটে নিয়েছে। লোকে বলছে আমাদের বাড়িতে নাকি ডাকাত পড়বে। আমাদের বাড়িতে ডাকাত পড়বে আমি বিশ্বাসই করি না। যাই, ঠাকুরপোকে ডেকে আমার সেই ৬,০০০ টাকা আজই বের করে কলকাতায় পাঠাতে হবে, এখানে আর রাখা ঠিক হবে না।
একটু আগে নাকি পিঠে তৈরি করতে, এখন সাজ করবার দরকার পড়ে গেল। কত লীলাই না দেখবো। আজ বুঝি ওদের বন্দে মাতরমের বৈঠক বসবে। বলো ও চৌধুরানী, লুটের মাল বোঝাই হচ্ছে নাকি? আগে আমি বলছিলাম কি দারোগা বাবু, আপনারা বাড়ির সামনে এভাবে আনাগোনা করবেন না। এই পুলিশ থেকে বাড়ির সকলে ঘাবড়ে যাচ্ছে, নানা রকম লোক নানা রকম গুজব রটাচ্ছে। আহা, আপনি বললে তো হবে না নায়েব মশাই, আমাদের ডিউটি আমাদেরকে পালন করতেই হবে। তাছাড়া এ তো চারটিখানি কথা নয়, বিশাল ডাকাতি। আগে ছোট রানীমা, এই পুটলিতে একটা সোনার পইচে আর একটা বাজু বন্ধ আছে, এগুলো তোমার সিন্ধুকে রেখে দাও না। কেন রে, হঠাৎ কি হলো? ও মা, চারদিকে সবাই বলা বলি করছে আমাদের বাড়িতে ডাকাত পড়বে। হ্যাঁ, এগুলো তোমার কাছে রাখো। তোমার বিয়ের সময় একটা বেনারসি শাড়ি পেয়েছিলাম, আর কিছু টাকা তোমার কাছে রাখো না রানীমা। হা কপাল, যে দুর্ভাবনায় পড়ে থাকো ক্ষমা ছোট রানীর কাছে তাদের মূল্যবান সম্পত্তি জমা রাখছে। ঘরের সেই ছোট রানী সারা দেশ জুড়ে দুর্ভাবনার জাল তৈরি করে সে জালে নিজেই আটকা পড়েছে। এ কথা আমি কাকে বলি? আহা, অমূল্যকে, অমূল্যর মুখখানা আমি কিছুতেই ভুলতে পারছি না। ও তো আমার মতো চুপ করে বসে ভাগ্যের প্রতীক্ষা করে নেই। বাছা আমার, তোমাকে প্রণাম। ভাই আমার, তোমাকে প্রণাম। অমূল্য, নির্মল তুমি, বীর তুমি, নির্ভীক তুমি। অমূল্য, তোমাকে প্রণাম। অমূল্য, জন্মান্তরে তুমি আমার ছেলে হয়ে এসো। আমার একটা কথা জানতে পারছি। তোমাকে আমি খুঁজছি অমূল্য। কাল নিখিলদাকে সরাবার কি প্ল্যান করেছে? কাউকে জানাবার জন্য তো প্ল্যান করিনি। এই উত্তরটাই আশা করছিলাম। কি বলতে চাইছো? ভালো মানুষ শাস্তে তাহলে আপনারও ইচ্ছে হয় সন্দীপদা। আসি, কাল দেখা হবে। দাঁড়াও, আপনার আদেশটা আমি মানতে বাধ্য নই সন্দীপদা। কথা তোমাকে শুনতে হবে অমূল্য। কি বলবেন আপনি? বলবেন নিখিলদাকে বাঁচাবার জন্য আপনি তাকে পালাতে বলেছেন, আমাকে বাঁচাবার জন্য বলবেন হাটে না যেতে। আমরা না গেলে তো আপনার কাজের সুবিধা হয়, তাই না সন্দীপদা? চুপ কর। চুপ করেছিলাম বহুদিন। রানীর দিকে প্রশংসায় প্রশংসায় দেবী বানিয়ে তার দিকে যখন লালসার হাত বাড়াচ্ছিলেন তখনও চুপ করেছিলাম। নিখিলদার ব্যক্তিত্বের সুযোগ দিয়ে রানীজির দিকে যখন মাকড়সার মতো এগোচ্ছিলেন তখনও চুপ করেছিলেন। জানেন না, আমাদের পালাতে বললেও আমরা পালাবো না। পালাতে বলে ভালো মানুষ সাজিবার মতো দুর্বল হলেন কবে থেকে? এতদিন আপনাকে শত্রু বলে ভেবেছি, কিন্তু ঘৃণা করতে পারিনি। আজ থেকে আপনাকে ঘৃণা করবো। নিজের সঙ্গে যে প্রতারণা করে তাকে আমি করুণা করি, তাচ্ছিল্য করি। তোমার কথাগুলো চাবুকের মতো। চাবুক, চাবুক থামার কেন অমূল্য? চালাও চাবুক, আরো বলো। সত্যি সত্যি আজ আমার শোনার পালা। বলো অমূল্য, আরো বলো, বলো অমূল্য। চোখ ভেজা কেন অমূল্য? ঠোঁট কাঁপে কেন অমূল্য? আমার চাবুক থেমে আছে কেন? এই শিক্ষা আমি তোমাকে দেইনি। আক্রমণ করতে এসে পাথরের মতো শক্ত হবার শিক্ষায় আমি তোমাকে দিয়েছি। না, তোমার কাছে আমি কমল লাভ চাই না, শ্রদ্ধা চাই না, ভালোবাসা চাই না। অপমান, অপমান চাই অমূল্য, অপমান। বলো অমূল্য, আরো বলো, বলো অমূল্য, বলো বলো অমূল্য, বলো। সন্দীপদা, আমার কথা হারিয়ে গেছে সন্দীপদা। কেন হারিয়ে যাবে? কেন হারিয়ে যাবে বলতে তোমার লজ্জা হয় না? অমূল্য, আমি জানি
তুমি নিখিলকে বাঁচাতে চাইবে। ওকে বাঁচাতে গিয়ে যদি কাউকে গুলি করা দরকার হয়, অমূল্য কাউকে যদি গুলি করতে হয়, বলো অমূল্য চালাবে না গুলি, বলো অমূল্য চালাবে না, বলো বলো অমূল্য বলো। অমূল্য যে বাইরে গেল, এখন ওকে আটকানো যাবে না। কিন্তু ওর যদি কোনো ক্ষতি হয়? মেনে নিতে হবে। আর কেমন করে মেনে নেব? বিমল, এখন নিজেদের ক্ষতির কথা ভেবে ওর পথের বাধা হয়ে থেকো না। দারোয়ান, বাবু, দারোয়ান, বাবু, ফটক খোলা থাক, আমি বাইরে বেরোবো। আগে বাবু। এত রাতে তুমি আবার কোথায় যাবে? তোমার সঙ্গে বোধহয় আমারও যাওয়ার প্রয়োজন নেই। না মাস্টার মশাই, আজ রাতে আপনি আমার এখানে থাকুন, আমি হাটে যাব। কালকের গোলমাল যে করে হোক আমাকে থামাতেই হবে। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে কাল সকালে গেলে কি হয় না? বিমল, আমাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য লাঠিয়াল আছে, বন্দুকধারী পাহারাদার আছে, কিন্তু ওদেরকে বাঁচাবার কেউ নেই। মাস্টার মশাই, এই সময় মনটাকে একটু শক্ত রেখো। চলো ঘরে চলো। দরজা করো। কুল কে? আমি সন্দীপ, দরজা করো। না, ভয় নেই, ভয় নেই, আমি সন্দীপ, দরজা করো। না, না, আমি বিশ্বাস করি না। দরজা ভাঙতে বাধ্য কোনো রকম খোলো। হাতের সময় থাকলে এই ভয়ের জন্য শাস্তি পেতে হতো। একটা কাজে তুমি ব্যর্থ হয়েছো, সেই অপরাধে তোমার মৃত্যু হওয়ার কথা। সন্দীপ বাবু, আমার কথা এখন শেষ হয়নি। নকুলকে আমি আশ্রয় দিয়েছি, ওকে এভাবে নিয়ে যাওয়া চলবে না। নকুল, তোমাকে যেতে হবে, যাবে? যাবো। নকুল, আপনার ঘরে যান মাস্টারমশাই। এভাবে এভাবে এই কচি ছেলেগুলোর সর্বনাশ করে যাবেন কতদিন? বেশি দিন নয় মাস্টারমশাই, সর্বনাশের আগুনের সমস্ত সর্বনাশ পূর্বার সময় হয়ে এসছে। মাস্টারমশাই, দেরি হলে আমাকে ধরা পড়তে হবে, পুলিশ আমাকে খুঁজছে, ধরা পড়তে আমি চাই না মাস্টারমশাই। মাস্টারমশাই, দাঙ্গা বাঁধবে শুনেছি। হাটে আনন্দ আর আদিত্য নিখিলকে মারতে চাইবে, ওদের উপর সেভার রয়েছে। দাঙ্গা আমি একদিন পিছিয়ে নেব। যদি নিখিল কাল কলকাতা যায় বেঁচে যাবে, যদি না যায় তাহলে তাহলে কি করবে এটা দিয়ে? আচ্ছা না, ওটা শোনো, আমি জানি নিখিল এখানে থাকলে দাঙ্গার সময় সে বাড়িতে থাকবে না, সে বেরোবে। যদি বের হয় পালাও নকুল, পালাও পালাও। সন্দীপ দা, পালানোর আগে কি করতে হবে বলে যান। পালাবার সময় আরো 5 মিনিট পালাও নকুল, পালাও। সন্দীপ দা, সে সময় যদি না হয়। পুলিশ এসেছে, বাড়ির পেছনে ডোবা আছে। সন্দীপ দা, পালাও নকুল, কুইক পালাও পালাও পালাও। আমি জানি ওরা এই ঘরেই ছিল। ওরা কোথায় চন্দ্রনাথ বাবু? পালিয়েছে। পালাতে দিয়েছেন বলুন। হ্যাঁ, আপনি শিক্ষক মানুষ, অভদ্র ব্যবহার আপনার সঙ্গে করবো না। জানেন, ওই সন্দীপ বাবুকে ধরতে পারলে এই দাঙ্গা থামানো যেত। থামানো যেত না। কি বলছেন আপনি? যা বলছি ঠিকই বলছি। একে ওকে আটকে কোনো লাভ হয় না। বাইরের আগুন হলে নেভানো যেত, এ আগুন ভেতরে জ্বলছে, একে নেভানো যাবে না। জ্বলে জ্বলে ছাই হয়ে তবেই এর শেষ। তবুও চেষ্টা করতে হয়। চেষ্টা তো নিখিল এসে করেছে, আমি করেছি, মির্জানের মতো সামান্য মাঝিও করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। এতদিনকার পাপ পুড়ে পুড়ে শেষ হবে, অন্য পথ খোলা নেই। আইনে কিন্তু আপনাকেও বেঁধে নিয়ে যাবার হুকুম আছে চন্দ্রনাথ বাবু। নিয়ে চলুন। সব মুহূর্তে দারোগা থাকা যায় না মাস্টার মশাই। তোমরা ভাবছো এই লোকটা এখনো আছে কি করতে? পালাবার কথা, তবু পালায় না কেন? কিন্তু সৎকার সম্পূর্ণ শেষ না হলে প্রেত তো বিদায় হয় না। কি ওটা? মুখ্যরানী, সেই গিনিগুলো
ফিরিয়ে দিতে এসেছি। ওগুলো ফিরিয়ে দেওয়ার জন্য দাওনি, তবু আমাকে ফেরত দিতে হলো। প্রশ্ন করবে কেন? নিখিল, নিখিল ভুল করো না, ভেবো না হঠাৎ তোমাদের সঙ্গে মিশে আমি একেবারে সাধু হয়ে গেছি। আমি ও সাধু ফাধু ছিলাম না, আর হবো না কোনোদিন। তবু আমার মধ্যে একটা ওই কিন্তু এসে জুটেছে, ওটা জ্বালাতে সব নষ্ট হলো। নষ্ট হলো বলেই এই গিনিগুলো দরকারও নষ্ট হয়ে গেল। টাকার এক প্রয়োজন ফুরালেও অন্য অনেক প্রয়োজন থাকে, নিয়েই নাও না ওগুলো। দান করবে না নিখিল, কিন্তু সন্দীপ তো দান নেয় না। সন্দীপ চুরি করবে, ডাকাতি করবে, কৌশল করে কেড়ে নেবে, কিন্তু দান নেবে না। দান কিসে? আপাতত এগিনি তোমার। আমার সত্যি সময় নেই নিখিল। রানী, তোমার কাছ থেকে নিঃস্ব হয়ে বিদায় না নিলে ভেতর কাছে অন্য এক সন্দীপ আমাকে ছাড়বে না। ওটা জ্বালাতে অস্থির হয়ে যা করার প্ল্যান করেছি, নিজেদের উল্টো কাজও করেছি। এই গিনি নিয়েছি, আবার এই গিনি ফেরত দিতে এসেছি। নাও মুখী রানী। রানী, সন্দীপ প্রয়োজনে অনেক বানানো কথা বলে, কিন্তু তার আজকের এই কথাগুলো বানানো নয়, সেটা সাক্ষী আর কেউ নয়, ওই নিখিল। আমার যে সময় নেই মক্ষী রানী। নিখিলেশ, আমার এবারকার মিশনের ব্যর্থতার মুক্তি হল। এবার নিশ্চিন্তে দ্বিতীয় মিশনের প্ল্যান করতে পারবো। আসি নিখিল। সন্দীপ, আমার সময় নেই, আমার সময় নেই নিখিল। খবর পেয়েছি মৌলানা দল আমাকে মহামূল্য রত্নের মতো লুট করে নিয়ে গোরস্থানে পুঁতে রাখবার প্ল্যান করেছে। কাজে আজকের মধ্যে আমাকে পালাতে হবে। নিখিল, নিখিল, আজ রাতে তুমি চলে যাও, আজ রাতে চলে যাও। শোনো, উত্তরের গাড়ি ছাড়তে এখনো 25 মিনিট বাকি আছে। আজ রাতেই চলে যাও নিখিল। যদি সবাই বেঁচে থাকি তাহলে আবার একদিন দেখা হবে। হ্যাঁ, দেখা হবে। নিখিল, সেদিনও না তোমাকে আমি আমার বিপক্ষেই দেখতে চাই। হ্যাঁ, আর চাই অমূল্যকে। সন্দীপ, 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 সন্দীপ! ছোট ছোট কি হলো? শব্দ হচ্ছে। কিসের শব্দ? তোমরা পড়ে যাও। আমাদের বাড়ির সবগুলোকে আপনি এখানে রেখে গেলাম, কিভাবে পানি করবো সব? আপনি বাবু বুক দিয়ে আপনি এলাকা থেকে চললাম। শুকিয়ে চল মির্জাল, দাঙ্গা শুরু হয়ে গেছে। ওরা গোহরটায় বাধা দিয়েছিল, সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ। হরিশকুণ্ডুর কাছারি লুট হয়ে গেছে, চারদিকে শুধু আগুন জ্বলছে। চিৎকারে আর্তনাদের রক্তে এগ্রাম ওগ্রাম ভেসে যাচ্ছে। নিখিল, মাস্টারমশাই, আমি এবার বেরোবো। মাস্টারমশাই, মাস্টারমশাইকে বারণ করো, গিয়ে কি করবে মাস্টারমশাই? বারণ করার সময় তো নয় মা এটা। বিমল, তোমরা কেউ কিছু ভেবো না। তোমার হাতে তো কোনো অস্ত্র নেই। আমার সব অস্ত্রই তো বিফলে গেছে। গোলা বারুদের অস্ত্রে আর কোনো কাজ হবে না। আসি। এই তুই কি করলি? কি সর্বনাশ করলি? আটকাতে পারলি না ওকে? বাসো 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 বাসো, সেদিন নায়ের মশাইকে ডাক। এই তো কি করলি ছোট, কি করলি? আমার আর কিছুই করবার ছিল না। চুপ কর তুই। নায়ের মশাই, মহারাজকে ফিরিয়ে আনতে সবার পাঠান সে। আমরা সবাই মানা করেছি, তিনি ফিরবেন না মেজর রানীমা। তাকে বলে পাঠান মেজরানির ওলা ওঠা হয়েছে, তার মরণকাল আসুন। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। দারোয়ান, সর আনতে বলো। রাজখুশি, সর্বনাশী, নিজে মরলি নে, ঠাকুরপুকে মরতে পাঠালি। ওর কিছু হলে আমি তোকে ছাড়বো না ছোট। দিদি, আমার সব কাজের ফল আজ আমাকেই তো দেখতে হবে। এবার কোথায় যাবি নকুল? এই জমেই তোকে রেখে যাবো। তাই রেখে দে অমূল্য, তাই রেখে দে। নিখিলদাকে আটকাতে পারলাম না। কাল সারা রাত ধরে আর সারাদিন ধরে এখানে কেন বসে আছি জানিস তুই? সন্দীপদা বলে গিয়েছিল নিখিলদাকে আটকাতে। হাতে গেলে ওরা নিখিলদাকে মেরে ফেলে দেবে। কই অমূল্য, মারছিস না কেন? চান ট্রিগার, চালাগুলি। নকুল,
শঙ্কর, রাগ করার সময় নেই, ক্ষমা চাওয়ারও সময় নেই। ধর তোর পিস্তল, হাঁটি চল, নিখিলদাকে বাঁচাতে হবে। তাই চলো মূল্য, ওখানে গেলে আনন্দরা আমাকে মারবে আমি জানি, কিন্তু তবু যাবো। চল মূল্য। নকুল 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 নকুল, নিখিল দাকে বাঁচা। নিখিল নিখিল নকুল। মির্জা, 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 কত বাবুর খবর কি মির্জা? খবর ভালো না, খবর ভালো না। খবর খবর ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কত বাবুর খবর কি? কিছু বলা যায় না, মাথায় ভীষণ চোট লেগেছে। ওকে, কিছু বলা যায় না। সেই অমূল্য ছেলেটির বুকে গুলি লেগেছে। ওকে, নকুলেরও তাই, একটাও বাঁচল না। বাঁচল না, অমূল্য বাঁচল না, নকুলও না। রাখো, এইখানে রাখো। কত বাবু, কত কেন তুমি ঠাকুর ঘর থেকে বেরিয়েছো? তুমি তোমার রাধা বল্লভের কাছে যাও। শুনছো বর্দি, ওর মাথায় চোট লেগেছে, শুনতে পাও? পাই, শুনতে পাই। তোমার রাধা বল্লভকে বলো আমাকে নিয়ে ওকে ফিরিয়ে দিতে বলো বর্দি। এসো ঠাকুর ঘরে এসো। একটা কোনো দয়া কোথাও থেকে চাই, একটা কোনো আশ্রয়, একটু ক্ষমার আভাস যেন সব চুকে যেতেও পারে। আমি দিনরাত ধর্ণা দিয়ে পড়ে থাকবো প্রভু। আমি খাবো না, জল স্পর্শ করবো না, যতক্ষণ না তোমার আশীর্বাদ এসে পৌঁছয়। প্রভু আমার, ওগো, আমি মরে গেলেই সব বিপদ কেটে যাবে। আমি যতক্ষণ বেঁচে আছি সংসারকে আমার পাপ নানা দিক থেকে মারতে থাকবে। অমূল্যের পিস্তলটা আমার বাক্সের মধ্যে আছে, কিন্তু পিস্তলটা নিতে যেতে যে আমার পা সরছে না। আমি যে আমার ভাগ্যের প্রতীক্ষায় আছি। মাগো, আজ মনে পড়ে তোমার সেই শীতের সিঁদুর, সেই লাল পেড়ে শাড়ি, সেই আয়ত দুখানা চোখ, শান্ত, স্নিগ্ধ, গভীর। সে যে দেখেছে আমার চিত্তাকাশে ভোরবেলাকার অরুণরাগ রেখার মতো। আমার জীবনের দিন যে সোনার পাথেও নিয়ে যাত্রা করে বেরিয়েছিল। তারপর পথে কালো মেঘ কি ডাকাতের মতো ছুটে এলো। সেই কি আমার আলোর সম্বলে এক কণাও রাখলো না, এক কণাও রাখলো না।